Hi, welcome back to English at Dumission. আজ আমাদের লেকচার রয়েছে ভার্বের উপরে। চলো। ডেফিনেশনে বলা আছে a verb is a word that shows an action, a state or possession. অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কাজ, কোনো অবস্থা বা কোনো অধিকারকে প্রকাশ করে। কি অবস্থায় আছে সেটা প্রকাশ করে। আবার আরেকটু বলা আছে verb not only shows action but also time, tense, mood, voice and attitude of the speaker. অর্থাৎ a verb is the heart of a sentence. Without a verb, a sentence is incomplete. Not only incomplete but also impossible. অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটা পার্ট অফ স্পিচ যাকে বাদ দিয়ে সেন্টেন্স চিন্তা করা যায় না, সেন্টেন্স পসিবল না। এই জন্যই ভার্বকে সেন্টেন্সের বা বাক্যের হার্ট বলা হয়েছে। ঠিক আছে, আমরা বাংলা ডেফিনেশনটা আরো একটু গুছায় বলতে পারি এভাবে যে শব্দ দ্বারা কাজ করা, অবস্থা বোঝানো বা কিছু ঘটে যাওয়া বোঝায় বা কোনো কিছু কি অবস্থায় আছে তা প্রকাশ করা হয় তাকে ভার্ব বা বাংলায় ক্রিয়া বলে। তাহলে ভার্ব বাক্যকে প্রাণ দেয়, ভার্ব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না। তার মানে কি, ভার্ব যদি সেন্টেন্সে না থাকে তাহলে সেটা সেন্টেন্সই না, তা দিয়ে কোনো সম্পূর্ণ মনোভাব বা অভিব্যক্তি প্রকাশ করা যায় না। তাহলে এ কারণেই আমরা বলছি ভার্ব ইজ দি হার্ট অফ আ সেন্টেন্স। বাক্যের হার্ট হচ্ছে ভার্ব। এখন ভার্বের দেখতে কেমন? ভার্ব দেখতে একটা ওয়ার্ড যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। গো, স্লিপ, ডু, প্লে, স্টে, অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, এটসেট্রা। আমরা ওয়ান বাই ওয়ান শিখতে চাই। ফার্স্ট অফ অল কিছু এক্সাম্পল দেখি। এখানে আছে শাকিল লুকস কনফিডেন্ট। শাকিলকে কনফিডেন্ট মনে হয়। তাহলে এখানে আমরা একটু আন্ডারলাইন করি আগে। হুসেইন হ্যাজ রিসেন্টলি গট ম্যারিড টু আ ডক্টর। হ্যাজ, গট। হাসান ইজ শাহিন's বেস্ট ফ্রেন্ড। হাসান ইজ শাহিন's বেস্ট ফ্রেন্ড। Rahi and Riton are good friends. Rahi and Riton are good friends. Are. Liton is a good teacher. তাহলে এখানে আমি কিছু শব্দ ইউজ করেছি, দেখো, যেটাকে আন্ডারলাইন করে দিয়েছি। লুকস, গট, হ্যাজ, ইজ, আর, ইজ, এই সবগুলো হচ্ছে ভার্ব। এদেরকে যদি আমি বাদ দিয়ে দেই, সেন্টেন্স ইম্পসিবল। এবং কিছু মজার বিষয় আছে, এই প্রত্যেকটা ভার্ব কিন্তু নিজস্ব এক একটা টেন্সকে ফলো করে, টেন্সকে আইডেন্টিফাই করে। যেমন লুকস প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাজ গট প্রেজেন্ট পারফেক্ট, ইজ প্রেজেন্ট সিম্পল, আর প্রেজেন্ট সিম্পল, ইজ প্রেজেন্ট সিম্পল। এখন যে শব্দ দিয়ে, যে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সের টেন্স গঠন করা হয়, যাকে বাদ দিলে সেন্টেন্সের টেন্স খুঁজে পাওয়া যায় না, সেন্টেন্স অর্থহীন হয়ে যায়, ইলজিক্যাল হয়ে যায়, আমরা তাদেরকে বা তাকে ভার্ব বলবো, বাংলায় ক্রিয়া বলে। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ আ ভার্ব। আ ভার্ব অর্থাৎ ভার্বের বৈশিষ্ট্যগুলো কি কি, ভার্ব কি কি কাজ করে আমরা সেগুলো একটু দেখতে চাই। এটাকে পার্মানেন্টলি যদি আমাদের মেমোরিতে রাখতে চাই তাহলে এভাবে বুঝতে হবে, তাহলে ভার্ব সম্পর্কে তোমার অনেক কিছু, অনেক ব্রেনের অনেক পেজ ওপেন হয়ে যাবে। যেমন a verb shows action or state. ক্রিয়া বা ভার্ব কি করে কোনো একটা অ্যাকশন বা কোনো একটা স্টেট বা অবস্থাকে নির্দেশ করে। যেমন হি রানস ফার্স্ট, সে দৌড়ায়। এইখানে রানিং একটা কাজ, একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা কিসে হচ্ছে? রানস, প্রেজেন্ট হচ্ছে। এবং
এখানে একটা কাজ করা বোঝাচ্ছে, সেটা দৌড়াদৌড়ি করা বোঝাচ্ছে। আর শি ইজ হ্যাপি, এখানে তার অবস্থা বা তার স্টেট, কি অবস্থায় সে আছে সেটা প্রকাশ করছে, অর্থাৎ সে হ্যাপি, প্রেজেন্ট টেন্সকে শো করে। নো টেন্স উইদাউট আ ভার্ব, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো টেন্স হবে না। যেমন টেন্স ডিপেন্ডস অন ভার্ব ফর্মস, ভার্বের ফর্মের উপরে টেন্স ডিপেন্ড করে। এখন ভার্বের ফর্ম কি? গো, ওয়েন্ট, গন, উইল গো। আমি যদি বলি হি গোস, আই গো, দে গো, I am going, they are going, he went, they went, I went, I have gone, they have gone, he has gone, they will go, you will go, she will go, we will go। তাহলে দেখো আমি ভার্বের ফর্মটা এখানে ইউজ করছি গো, ওয়েন্ট, গন, উইল গো, অনেক কিছু। এগুলো কিন্তু সবগুলো কি করছে? টেন্স মার্কার। এরা টেন্সকে মার্ক করে দিচ্ছে, এই ভার্ব থাকলে এই টেন্স হবে। তাহলে আমরা কথা বলতে পারি যে এই ভার্বগুলোকে যদি আমি ইউজ না করি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি টেন্স বুঝবো না, তার মানে মিনিংলেস। আর মিনিংলেস মানেই কি? সেন্টেন্স নয়। নেক্সট, নো সেন্টেন্স উইদাউট আ ভার্ব। একই কথা আবার রিপিট করে বলেছি। বার্ডস ফ্লাই হ্যাজ, এখানে দেখো বার্ডস ফ্লাই, এখানে ফ্লাই মানে কি? ওড়া। এই ফ্লাইটা হচ্ছে কি? ভার্ব। কি করে? উড়ে। তাহলে এই ফ্লাইকে যদি আমি বাদ দিই তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। আবার আমি যদি বলি হি গোস, গোসকে যদি বাদ দেই তাহলে কি হবে? হি। আমি যদি বলি আই এম ফাইন, এখন আমি এম কে বাদ দিয়ে দিব, আই ফাইন। শি ইজ বিউটিফুল, আমি যদি ইজকে বাদ দিই, শি বিউটিফুল। নো, ইটস নট সেন্টেন্স, বিকজ দি হার্ট অফ দি সেন্টেন্স, দ্যাট ইজ ভার্ব, ইজ মিসিং হিয়ার। ওকে, তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তারপরে আ ভার্ব ক্যান বি মেইন অর অক্সিলারি অর হেল্পিং, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের দুই ধরনের ব্যবহার রয়েছে, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে, একটা হচ্ছে অক্সিলারি হিসেবে। অক্সিলারি ভার্ব কি? মেইন ভার্বকে যারা সে সাহায্য করে টেন্স গঠনে, অর্থ প্রকাশে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সব অক্সিলারি। আর এই অক্সিলারিগুলো যখন অন্যদেরকে সাহায্য করবে তখন সে যাদেরকে সাহায্য করবে তারা বস, তারা মেইন ভার্ব, দে আর সেন্ট্রাল, দে আর দ্য মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অফ দি সেন্টেন্স। এখন সেই প্রিন্সিপাল ভার্বকে যারা সাহায্য করবে তারা অক্সিলারি, ইজটা অক্সিলারি। শি ইজ সিঙ্গিং, আমি যদি বলি দে আর প্লেইং, আরটা অক্সিলারি, প্লেইংটা মেইন ভার্ব। আই হ্যাভ ডান, হ্যাভটা অক্সিলারি, ডানটা মেইন ভার্ব। ইউ হ্যাভ রিটেন, হ্যাভটা অক্সিলারি, রিটেনটা মেইন ভার্ব। এভাবে ভিন্ন ভিন্ন টেন্সে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে মেইন ভার্বকে সাহায্য করে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, এখন 5, আ ভার্ব চেঞ্জেস ইটস ফর্ম, অর্থাৎ ভার্ব কিন্তু তার ফর্ম চেঞ্জ করে। কোথায়? টেন্সের প্রয়োজনে, ভয়েসের প্রয়োজনে। ঠিক আছে, বিভিন্ন টেন্সে ভার্বের, মেইন ভার্বের বিভিন্ন ফর্ম হয়। যেমন হি গোজ, এখানে গো কিন্তু প্রেজেন্ট, মেইন ভার্ব হচ্ছে কি? গো, তার সাথে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট, এই কারণে এই ইএস যুক্ত হয়েছে, গোজ। আবার এখন দেখো আই ওয়েন্ট, এবার টেন্স চেঞ্জ করেছি, আই এর সাথে গোটা চেঞ্জ হয়ে ওয়েন্ট হয়ে গেছে। তার মানে কি? ভার্ব তার রূপের পরিবর্তন ঘটাতে পারে, এবং এই রূপের পরিবর্তনটা আমরা আমাদের টেন্সের স্বার্থেই করে থাকি। টেন্সকে মিন করার জন্য বা টেন্সের অর্থ স্পেসিফাই করার জন্য, আমরা টেন্সকে আইডেন্টিফাই করার জন্য, টেন্সকে মার্ক করার জন্য বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ভার্বের ফর্ম ইউজ করে থাকি। প্রেজেন্ট কখনো, পাস্ট কখনো, ফিউচার কখনো, পাস্ট পার্টিসিপল কখনো। ঠিক আছে, নেক্সট, a verb is the heart of a predicate. Oh, very nice. A verb is the heart of a predicate. অর্থাৎ প্রেডিকেটের হার্ট বলা হচ্ছে ভার্বকে। কেন? একটা জিনিস মনে রেখো, একটা সেন্টেন্সের দুটো অংশ রয়েছে। কয়টা? দুটো। একটা হচ্ছে কি? সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে করে, ডুয়ার, হেডওয়ার্ড, অথবা যাকে ঘিরে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট, বা লেখা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে যা কিছু আছে বাক্যের সবই হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেটের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কি? ভার্ব। ভার্ব ছাড়া কোনো প্রেডিকেটই গঠন হয় না। যেমন আমি যদি বলি হি রিডস অ্যাটেন্টিভলি, এখন আমি রিডকে বাদ দেই, হি অ্যাটেন্টিভলি, তাহলে কিন্তু সেন্টেন্সও হলো না, কারণ ভার্ব মিসিং। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে কোনো ভার্ব ছাড়াই কোনো সেন্টেন্স হয় না। এজন্য প্রেডিকেটকে কাট করলে সেন্টেন্সের যে অংশ পাই, আমি যদি দেখো এখানে কি আছে, দি বয় রিডস আ বুক, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, আর রিডস আ বুক এটা হচ্ছে আমার প্রেডিকেট।
এখন এই প্রেডিকেটের ভিতরে কি আছে দেখো, এই প্রেডিকেটের ভিতরে এই যে আছে ভার্ব, এই ভার্বকে যদি আমি ক্রস দেই তাহলে কি থাকবে, দি বয় আ বুক, দ্যাট ইজ মিনিংলেস। এখানে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, এখানে টেন্স মার্ক করা যাচ্ছে না, তাহলে এটা সেন্টেন্স নয়। তাহলে আমি কি বলবো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, আর প্রেডিকেট এর ভিতরে ভার্ব ছাড়া কোনো প্রেডিকেট ইম্পসিবল, ভার্ব ছাড়া প্রেডিকেট ইম্পসিবল। এবার আসো, a verb can take an object or not. ভার্ব যে সবসময় অবজেক্ট গ্রহণ করবে সেন্টেন্সে থাকবে তা কিন্তু না। ভার্বের ভার্ব অবজেক্ট ছাড়াও হতে পারে, ভার্ব কমপ্লিমেন্ট ছাড়াও হতে পারে। যেমন হি রিডস, আই রিড, ইউ রিড, দে রিড। আমি বলতে পারি আবার হি রিডস অ্যাটেন্টিভলি, দে রিড অ্যাটেন্টিভলি, আই ওয়ার্ক হার্ড, আই লাইক ইউ, আই লাইক দেম, অনেক কিছু হতে পারে। এখন সেই ক্ষেত্রে আমি যে সবসময় অবজেক্ট নিব সেটাও কিন্তু ঠিক না। যেমন হি ইটস রাইস, এখানে কিন্তু রাইসটা অবজেক্ট আর ইটটা হচ্ছে ভার্ব। আর তোমরা তো জানো যে অবজেক্ট বের করতে হলে মেইন ভার্বের পরে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, যেটা উত্তর পাবো ওটাই অবজেক্ট। তাহলে হি ইটস হোয়াট, রাইস, তাহলে এই রাইসটা কি, এখানে আছে অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আমরা আসছি সেখানে একটু পরে। এইখানে দেখো হি স্লিপস, হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, এটাও সাবজেক্ট, কিন্তু বাকি যা আছে তা কি প্রেডিকেট। এখন এইখানে এই প্রেডিকেটের হি ইটস রাইস, এটা হচ্ছে প্রেডিকেট, তার ভিতরে ভার্ব আছে ইট, অবজেক্ট আছে, ভার্ব এখানে অবজেক্ট গ্রহণ করেছে। কিন্তু হি স্লিপস এখানে কিন্তু অবজেক্ট গ্রহণ করেনি। তাহলে আমরা কথা বলতে পারি যে ভার্ব সবসময় যে অবজেক্ট গ্রহণ করবে তাও কিন্তু না, ভার্ব ইচ্ছা করলে অবজেক্ট গ্রহণ করতেও পারে, নাও পারে। verbs express mood or attitude। যেমন ভার্ব কি করে, মুড প্রকাশ করতে বা অ্যাটিটিউড শো করতে আমরা ভার্ব ইউজ করি। যেমন গো দেয়ার, এখানে কি মুড রয়েছে বা কি অ্যাটিটিউড রয়েছে, কমান্ডিং মুড, আদেশ উপদেশ অনুরোধ, অর্ডার, অর্ডার, গো দেয়ার সেখানে যাও। তাহলে এখানে কি আছে, এই যে গো ভার্ব। তারপরে কি আছে, মে ইউ উইন, জয়লাভ করে, এখানে উইশ, এখানে কোন ধরনের অ্যাটিটিউড বা মুড প্রকাশ করা হচ্ছে, উইশ, মুডটা হচ্ছে উইশ, তুমি আশীর্বাদমূলক, তুমি উইন করো, এটা চাই। ইফ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম, এখানে ওয়্যারটা কি কন্ডিশনাল, শর্ত প্রকাশ করছে বা ইমাজিনারি কোনো একটা বিষয়কে বা সাময়িক কোনো উচ্ছ্বাস আবেগ অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হচ্ছে। তাহলে ভার্ব ছাড়া এই মুড বা অ্যাটিটিউডও প্রকাশ করা যায় না। তাহলে ভার্বের পেরিফেরি দেখো অনেক বড়, ভার্ব অনেক কিছু ক্ষেত্রে সব জায়গায় সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স বলতে বা যে কোনো ভাষার সেন্টেন্স এ ভার্ব ছাড়া কিছুই সম্ভব না। মানে ফর্মাল ভাবে যদি বলি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, ইটস পসিবল, অর্থ প্রকাশ করে বাট নট সেন্টেন্স, ভাষাগতভাবে এটা ইলজিক্যাল। আ সিঙ্গেল ভার্ব ক্যান বি আ সেন্টেন্স, দ্যাট টাইপ অফ সেন্টেন্স ইজ ইম্পারেটিভ। যেটা আমি আগে সেন্টেন্সের ডেফিনেশন, ফার্স্ট ক্লাসে সেন্টেন্সের ডেফিনেশনে বলেছিলাম যে এক বা একাধিক শব্দ, অর্থাৎ একটা শব্দ দিয়েও সেন্টেন্স হতে পারে, সেটা কি ভার্ব, যার বেস ফর্ম, এবং সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে আমি বলেছি কাম, স্লিপ, ডাই, এই সবগুলোই কিন্তু একটা সিঙ্গেল করে ভার্ব, তিনটা সেন্টেন্স, এখানে একটা চারটা, ওয়েট এটা একটা সেন্টেন্স ইম্পারেটিভ, কাম ইম্পারেটিভ সেন্টেন্স, স্লিপ ইম্পারেটিভ, ডাই ইম্পারেটিভ, সবগুলোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে একমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করা সম্ভব, ঠিক আছে। নেক্সট, ভার্ব ডিসাইডস ভয়েস, ডুয়ার অফ অ্যাকশন। ভার্বের ফর্ম দেখে, আকার আকৃতি দেখে কিন্তু আমরা বুঝে ফেলি যে কোন ধরনের ভয়েসে এটা আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে। যখন কাজটা হেডওয়ার্ড বা মূল কর্তা সাবজেক্ট যখন কোনো কাজ করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েসে, আর যখন কাজটা সাবজেক্ট সরাসরি না করে অবজেক্ট সেটা রিসিভ করবে তখন সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, সরি, সাবজেক্ট যখন ওই কাজটাকে রিসিভ করবে অ্যাকশনকে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, আর সাবজেক্ট যখন সরাসরি করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। অর্থাৎ দি সাবজেক্ট পারফর্মস দি অ্যাকশন, যখন সাবজেক্ট নিজেই কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন হি রোট হার এ লেটার, সে তাকে একটা চিঠি লিখেছিল, এখানে লেখার কাজটা, ভার্বের কাজটা কিন্তু সে করেছিল। তাহলে এইখানে এই রোট ফর্ম সাবজেক্টের পরে বসেছে, এটা কিন্তু আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে এটা কিসে আছে, এটা অ্যাক্টিভে আছে, এটা অ্যাক্টিভে আছে। কিন্তু দেখো দি সাবজেক্ট রিসিভস দি অ্যাকশন, এটা হচ্ছে কি আমার প্যাসিভ ভয়েস। এখানে দেখো আ লেটার ওয়াজ রিটেন ফর হার, এইখানে যেটা অবজেক্ট ছিল সেই অবজেক্ট এখানে কি করেছে, সাবজেক্ট হয়েছে, ঠিক আছে। এখন এই সাবজেক্ট কি করছে, রিসিভস দি অ্যাকশন, এখানে কিন্তু এই অ্যাকশনটা কি, রাইটিং এর যে অ্যাকশন বিষয়টা, কাজটা, সেটা সে রিসিভ করছে। এবং এখানে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, অর্থাৎ ভার্ব 3 টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসছে,
তার মানে কি এখানে আবার বাইটা উজ্জ্ব আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ ভার্বের ফর্ম দেখে আমরা বুঝতে পারবো এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। 12টা টেন্সের ভিতরে 3টি টেন্সের ভয়েস সাধারণত হয় না বেসিক্যালি, বাকি 8টা টেন্সের ভয়েস হয়। তাহলে সেই 8টা টেন্স এর ভয়েস অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, এবং সেটা বোঝার জন্য ভার্বের ফর্মটা আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা হচ্ছে। ভার্ব এগ্রিজ উইথ দিস সাবজেক্ট। এই দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি না, রাইট ফর্ম ভার্বস পড়েছি। সেখানে কি শিখেছি যে সিচুয়েশন, সাবজেক্ট, নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী সাবজেক্টের সাথে ভার্বের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা প্রকাশ করা হয় যার মাধ্যমে, টেন্সের মাধ্যমে, নাম্বার, জেন্ডারের মাধ্যমে, আদার্স রুলের মাধ্যমে। সেটা আমরা এই ভার্ব দেখেই বুঝবো। সেটাকে আমরা এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দেয়ার সাবজেক্ট বলি। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবসময় ভার্ব দেখে, এগ্রিমেন্টের ক্ষেত্রে ভার্বের ভূমিকাটাই মুখ্য। যেমন দেখো, দি ভার্ব মাস্ট এগ্রি উইথ দি নাম্বার অ্যান্ড পারসন অফ দি সাবজেক্ট। যে কথা বললাম, সাবজেক্টের নাম্বার এবং পারসন এবং টেন্স অনুযায়ী ভার্ব নির্দিষ্ট হয়। তাহলে দেখো, শি লাভস হিম, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন, এর জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। তাহলে এটা কিসে আছে? শি লাভস হিম, লাভিং এর কাজটা সে করছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। সাবজেক্ট শি, লাভটা হচ্ছে মেইন ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কিন্তু আমরা সিম্পলি আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বা আইইএস যুক্ত হয়, এ কারণেই আমরা এখানে লাভস দিয়েছি। তাহলে সাবজেক্ট এবং ভার্বের ভিতরে এক ধরনের এগ্রিমেন্ট এখানে হয়ে গেছে ইনডেফিনিট টেন্স অনুযায়ী। ঠিক আছে, প্রেজেন্ট। আবার দে লাভ হার, এখানে সাবজেক্ট দে, লাভ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, আর হার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও সাবজেক্ট টেন্স দে হয়ে যাওয়ার কারণে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি করি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। এখানে ফর্ম শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি সবার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এজন্য দে এর সাথে লাভ হয়েছে, লাভস হয়নি। ঠিক আছে, এবার দেখো, ভার্ব অ্যালোন ক্যান নট আইডেন্টিফাই ওয়েদার আ সেন্টেন্স ইজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। ভার্ব কিন্তু নিজে নিজে একা বলতে পারে না যে আমি সিম্পলে আছি না কমপ্লেক্সে আছি না কম্পাউন্ডে আছি। আমি যে সেন্টেন্সের ভিতরে বসবাস করি এই সেন্টেন্সের আইডেন্টিটি কি সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা কিন্তু ভার্ব একা বলতে পারে না। এটার জন্য কি দরকার? ভার্বের আরো কিছু জিনিস ফলো করা দরকার। বাট ভার্বস হেল্পস আস, কিন্তু ভার্ব আমাদের সাহায্য করে টু আইডেন্টিফাই দি নাম্বার অফ ক্লসেস which finally tells the sentence type। কিন্তু ভার্ব আমাদেরকে সাহায্য করে কি, যে এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে? দুটো ভার্ব আছে। এই ভার্বের সাবজেক্টকে ইহারা, এই ভার্ব দুটোকে কানেক্ট করেছে কারা? ইহারা। অর্থাৎ আমরা জানি যে সিম্পল সেন্টেন্স কি, একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড কি, দুই বা ততোধিক সাবজেক্ট, দুই বা ততোধিক ভার্ব, মাঝখানে কনজাংশন এন্ড, বাট, অর, ফর ইত্যাদি। আর কমপ্লেক্স কি, দুটো ভার্ব, দুই পাশে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডভার্ব, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হাউ লং, সো ডট ডট দ্যাট ইত্যাদি, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে ক্লজ মানেই কি? ভার্ব। তাহলে আমরা গঠন অনুযায়ী বাক্যকে তিন ভাগে ভাগ করি সেন্টেন্সকে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব, কমপ্লেক্স একটা প্রিন্সিপাল ক্লজ যেখানে একটা মেইন ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব থাকবে, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ সেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে। আর কম্পাউন্ড কি, দুই বা ততোধিক ক্লজ, অবশ্যই এক একটা ক্লজের এক একটা ভার্ব থাকবে এবং তাদেরকে কনজাংশন দ্বারা যোগ করা হবে। তাহলে সেটা দেখেই আমি বলবো, তাহলে ভার্ব দেখেই বুঝবো। তাহলে ভার্ব আমাদের কি করে? ভার্ব আমাদের কোন ধরনের সেন্টেন্স সেটা বুঝতেও সাহায্য করে একটু ইনডাইরেক্টলি। দেখো রুল, ওয়ান ফাইনাইট ভার্ব, ওয়ান ক্লজ, সেটা সিম্পল সেন্টেন্স। ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, এটা কমপ্লেক্স সেন্টেন্স। টু অর মোর মেইন ক্লজ তাকে কনজাংশন দ্বারা যোগ করলে যা হয় সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইখানে আমি একটু জিনিস দেখি, ওয়ান ফাইনাইট ভার্ব এবং ওয়ান ক্লজ মানেই বা অন ক্লজ মানেই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে শি স্মাইল সফটলি, এখানে শিটা সাবজেক্ট, স্মাইলসটা ফাইনাইট ভার্ব, এটা অ্যাডভার্ব, তাহলে এটা আমার সিম্পল। একটা মাত্র ভার্ব আছে, তাহলে একটা মাত্র ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হবে অল দ্য টাইম। এজন্য বলছি ভার্ব কোন ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করে। তাহলে একটাই ভার্ব আছে মেইন ভার্ব, তার মানে কি যেটা সাবজেক্টের সাথে এগ্রি করে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। একইভাবে হি ওয়ার্কস হার্ড, এখানে ওয়ার্কসটা একটা মাত্র ভার্ব, আর কোনো ভার্ব নাই কিন্তু এখানে, যেটা সাবজেক্টের সাথে এগ্রি করেছে টেন্স অনুযায়ী, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আবার কমপ্লেক্সে কি আছে? কমপ্লেক্সে দেখো, অন মেইন ক্লজ, একটা প্রধান
খণ্ডবাক্য, তার সাথে অন সাবঅর্ডিনেট ক্লজ অথবা বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে হু, হুইচ, দ্যাট, বিকজ, ইফ, ওয়েন, অলদো, দো ইত্যাদি থাকে, হোয়াইল ইত্যাদি থাকে। শি স্মাইলস, এখানে দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তাহলে ভার্ব একটা পেয়েছি। হোয়েন, এই যে যেটা আছে ওয়েনটা আমরা রিলেটিভ প্রোনাউন পেয়েছি। শি এই হোয়েনটা রিলেটিভ প্রোনাউন ঠিক না, এখানে আসলে হোয়েনটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা এখানে একটা অ্যাডভার্ব হোয়েন পেয়েছি, সেটা যোগ করেছে কাকে? শি সিজ হার সাকসেস। শি সাবজেক্ট, সিজ ভার্ব, মেইন ভার্ব, সাকসেস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে এটা হচ্ছে ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 1। তাহলে আর 2 নম্বর ভার্বের আগে হোয়েন আছে, তার মানে কি? এটা কমপ্লেক্স। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ যার শুরুতে এইগুলো থাকবে রিলেটিভ প্রোনাউন, সেটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে ভার্ব আছে কয়টা? 2টা, একটা আর একটা 2টা। তাহলে এই দুটো ভার্ব দেখে এবং একটির আগে এখানে রিলেটিভ অ্যাডভার্ব আছে হোয়েন, এখানে বুঝতে পেরেছি এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? তাহলে ভার্ব কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল বুঝতে সাহায্য করে। হি ওয়ার্কস হার্ড, এখানে একটা ভার্ব, এটা 1 নম্বর ভার্ব। বিকজ আছে শুরুতে, যেটা এখানে বলেছি যে বিকজ আছে। আর হিটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব 2। তার মানে দুটো ভার্ব আছে, মাঝখানে এই বিকজ কনজাংশন রয়েছে বা অ্যাডভার্ব অফ কজ বা রিজন রয়েছে। তাহলে এটাও কি হয়ে গেছে? কমপ্লেক্স। তাহলে দুটো ভার্ব দেখে আমরা বুঝলাম কমপ্লেক্স। আবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স, 2 or more মেইন ক্লজেস। এখানে কিন্তু ওই হু, হুইচ, হোয়াট, রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব এগুলো থাকবে না, এখানে কনজাংশন থাকবে, অ্যান্ড, বাট, অর, ফর, সো, ইয়েট ইত্যাদি। তাহলে শি স্মাইলস, এটা কিন্তু একটা ক্লজ। আর শি হেল্পস আদার্স, এটা একটা ক্লজ। তাহলে এটা নাম্বার 1, এটা নাম্বার 2। ঠিক আছে? এটা 2। এইটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব 1 আর এটা হচ্ছে ভার্ব 2। মাঝখানে আছে কনজাংশন। ঠিক আছে? কনজাংশন। তাহলে 2 বা ততোধিক ভার্বযুক্ত ক্লজকে অ্যান্ড, বাট, অর দ্বারা যোগ করলে যে সেন্টেন্স হয় সেটা হচ্ছে কি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমি বলছি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তাহলে হয় কম্পাউন্ড হবে অথবা কমপ্লেক্স হবে। কম্পাউন্ড হতে গেলে কনজাংশন থাকবে মাঝখানে, আর কমপ্লেক্স হতে গেলে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব থাকবে, সোজা কথা। আর একমাত্র ভার্ব থাকবে, সেটা সিম্পল। একটু সাম আপ করি। সাবজেক্ট একটা মেইন ভার্ব বা অবজেক্ট, সিম্পল সেন্টেন্স। 2 বা ততোধিক ক্লজ, মাঝখানে রিলেটিভ প্রোনাউন বা শুরুতে অ্যাডভার্ব, সেটা কমপ্লেক্স। আর 2 বা ততোধিক ক্লজ বা বাক্য, মাঝখানে কনজাংশন, অ্যান্ড, বাট, অর, ফর, ফ্যান ভয়েস যেগুলো আছে, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ভার্ব আমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বোঝাতেও সাহায্য করে।